শান্তি বেগম কিছু বললেন না। মেয়েটা কাল রাতে স্নানের হাতে গোটা কয়েক ভাত গিলেছিল, তাছাড়া 1-2 লোকমা মুখে নিয়ে নষ্ট করেছে। তিনি আলগোছে থালাটা তুলে রেখে বললেন, সিন কখন আইসে ঠিক নাই, এই ঠান্ডায় বৈশা না থাইকা তুমি শুইয়া পড়ো। রূপসা মাথা কাত করে সম্মতি দিল। শান্তি বেগম মশারি টাঙ্গিয়ে দেন। রূপসা শুয়ে পড়ে। বেশ রাতে স্নান চালেহ বাড়ি ফিরে, হাতে বেশ কয়েকটি ব্যাগ। আরেকটা বড় রুই মাছ এনেছে। মাছটা উনুন পাড়ি রেখে বলল, ঘুমাই পড়ছে নাকি? কার কথা বলেছে বুঝতে অসুবিধা হয় না, তিনি গোমরা মুখে বলেন। হ্যাঁ, ব্যাগে কি? সিনান ব্যাগ মায়ের হাতে ধরিয়ে বলল, তার জন্য 2 সেট জামা, একটা জাম্পার আর একটা কাপড় আছে, আর ওই হাবিজিবি। নো পাউডার, তেল, সাবান, জুতো সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। শান্তি বেগম কিছু বললেন না, ছেলের হাতে ফিরিয়ে দিয়ে বললেন, ওর হাতেই রে, খুশি হইব। আর লাইটটা নিয়ে এখানে আসিস। সিনান ঘরে যায়। বিছানায় উকি দেয়, ঘুমিয়ে পড়েছে নাকি জেগে। সে মশারি উঠিয়ে ঠেলা দিয়ে ডাকে। রূপসার সার শব্দ না পেয়ে চার্জার লাইট নিয়ে বেরিয়ে আসে। শান্তি বেগম লাইটের আলোয় মাছ কাটেন। গোমরা মুখে বললেন, মাইয়াটা বয়সে ছোট, সোনার চামচ মুখে দিয়ে বড় হইছে। আল্লাহ দিয়ে বড় হয়ে করেছে ওর বাপ চাচাই, অভাব কি জানেই না। হেই মাইয়া নিজের সব আয়ের ছাইরা গরিবের বাঁচতে আইছে। যা কওনের সোজাসুজি ক। সিনান তির্যক চোখে চায়। শান্তি বেগম মাছের চাকা খসাতে খসাতে বলেন, কি কমু তুই বোঝোস না, সবার উপর খ্যাট খ্যাট চলে না। মায়েরা সব ছাইরা তোর কাছে আইছে, তোর তো উচিত ওরে মাথায় তুইলা রাখা। তোর মতো খচ্চর এত সুন্দর বউ পাইছে ভাবা যায়? সিনান দাঁত কটমট করে। শান্তি বেগম হাসলেন। সব সময় মনমরা থাকে, কান্দে, কয় তুই ওর লগে লগে থাকবি, দুইটা মিঠা মিঠা কথা কবি, হাসি খুশি রাখার চেষ্টা করবি, কিন্তু তুই তো তুই। সিনান হাঁ করেও চুপ করে যায়, কিছু বলে না। মাছ কাটা ধোয়া হয়ে এলে তিনি হলুদ মরিচ লবণ দিয়ে গরম করে রাখে। ভাবেন সকালে মাছের মাথা ভেজে বইয়ের পাতা দিবেন। খাওয়া দাওয়া শেষে সিনান দরজা লাগায়। লাইট নিভিয়ে বিছানায় আসতে বুঝতে পারে মেয়েটা জেগে আছে। আর জীর্ণশীর্ণ শরীরটা কাঁপছে, শীতের জন্য না, কান্না দোন। সিনানের বুকে পাথর চাপে, নিজেকে ভৎসনা করে ঘাড় ডলে। বাহুতে হাত রেখে নরম সুরে ডাকে, এই আদরের দুলালি। না, এবারও সাড়া পেল না। সিনান আর ডাকলো না। দূরত্ব ঘুচিয়ে হাতটা রূপসার গায়ে তুলে দেয়। হাতের সন্ধান পেয়ে আঙ্গুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল গলিয়ে শক্ত মুঠোয় ভরে নেয়। মাথা তুলে নাগাল পাওয়া গালে চুমু দিয়ে বলল, আমি মানুষ ভালো না, তবুও তুই স্বেচ্ছায় নিজেই জড়াই নিলি। এই যে হাতটা ধরছি, এমনি সারা জীবন ধরে রাখবো, তুই নিজে ছাইরা নিতেও পারবি না। তুই আমার খুব শখের রে, তাই তোরে বুকে পিঞ্জিরায় তালা দিছি। যতই ফরফর করিস না কেন, ছাড় পাবি না। রূপসা জেগে তো আছে, তবে প্রতিক্রিয়া দেখায় না। সিনান কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, কথা কবি না? কিছু সময় জবাবের আশায় থেকে ডাকলো। বউ কথা কও। রূপসা ছটফট করে চাওয়ার অভিপ্রায়ে, কিন্তু সিনান ছাড়ল না। কাঁধ ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। জল চেপে আবারও কপালে ঠোঁট ছুঁয়ে বুকের গহীনে লুকিয়ে রাখে। গায়ে পা তুলে দিয়ে পেঁচিয়ে নেয় সাপের মতো। চাপাসরে ধমক দিয়ে বলল, কই মাছের মতন ছটফট করিস কেন? চুপ থাক না। চুপ থাকলে আদর দিমু, নিবি আদর? না। অবশেষে বুলি ফুটল। সিনান হেসে বলল, ভালো তো, এমনিতেই আমার আবার শরম বেশি। তরে দেখলে শরম টরম কই বেড়াইবার যায়। আমার কি দোষ ক? ছাড়ো আমাকে। রূপসা রাগ দেখালো। সিনান তার রাগে হেসে বলল, আচ্ছা তোর কথাই সই, দে চুম্মা, আমি বাধা দিব না। এই যে চোখ বন্ধ করছি। রূপসা ফোঁস করে। সিনান রূপসার মাথায় থুতনি ঠেকিয়ে বলল, এত জ্বালা সময় দে আমারে, তোরে মেলা সুখ দিমু। তখন দেখবি চাঁদের লাহান মুখ যেন হাসি সরেবে না। রূপসার অভিমান এক চিমটি কমেনি, তবে সে শান্ত হয়েছে। অভিমানী স্বরে বলল, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি চিনবাই। সিনান হাসল। সে সত্যি ভালোবাসেনি, কিভাবে ভালোবাসতে হয় তাই জানেনি। সে শুধু জানে মেয়েটা তার দেহের অবিচ্ছেদ্য ফাঁপা অঙ্গ, যাকে সর্বত্র দিয়ে আগলে রাখবে। তার সাথে জুড়েছে মানে দুঃখকে গলায় পড়ে নিয়েছে। সে না হয় মেয়েটার দুঃখের সঙ্গী হবে। পাগলিটা তার জন্য বিলাসবহুল জীবন ছেড়ে গরিবের ঘরে নিজেকে সঁপে দিয়েছে। তাকে কিভাবে অনাদর করবে? আদরে রাখতে অক্ষম হলো, অনাদর করতে পারবে না সে। কোথায় যাচ্ছেন এই মাঝরাতে? নওরিজ সিও হাতের দিকে তাকাইতো সুরিলার মুখপানে।
তারপর আলগোছে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল। দরকার আছে তাই যাচ্ছি। বিছানা থেকে ব্যাগটা কাঁধে তুলে নেয় নরিজ। পা পারবে আবারও বাধা হয়ে দাঁড়ায় সুরেলা। কিছুটা উত্তেজিত হয়ে বলল। সে যান, কিন্তু কখন ফিরবেন? আর আমি দেখেছি আপনি ব্যাগে জামা কাপড় ভরছেন। ঢাকায় যাব কয়েকদিনের জন্য। কবে ফিরবো জানা নেই। পথ ছাড়ুন। নরিজ নিরেট গলায় জানায়। সুরেলা অবাক চিত্র বলে। ঢাকায় যাচ্ছেন মানে কি? আমাকে তো আগে বলেননি। হুট করে ঢাকা কেন যাবেন? আর কবে ফিরবেন জানবেন না কেন? সুরেলা উত্তেজিত হয়ে পড়ে, তবে নরিজকে স্বাভাবিক দেখালো। সে কপাল চুলকে বলল। আমার লেট হচ্ছে। হলে হবে, আগে সব ক্লিয়ার করুন তারপর যান। বেঁধে রেখেছি নাকি? নরিজ ত্যাক্ত বিরক্ত হয়। সুরেলা তাড়া দেয়। চুপ করে আছেন কেন? বলুন, হঠাৎ ঢাকা কেন যাবেন? আপনি তো বলেছিলেন আমার এসএসসি পরীক্ষার পর আমাকে নিয়ে ঢাকা যাবেন। বিরক্ত করবেন না। ভালোই ভালোই পথ ছাড়ুন। পাশ কাটিয়ে চলে যেতে নেয়। সুরেলা দুহাত প্রসারিত করে বাধা দেয়। ছাড়লাম না পথ, কি করবেন? নরিজ সুরেলার বাহু চেপে একপাশে দাঁড় করিয়ে নিজ পথ তৈরি করে নেয়। দরজা অব্দি গিয়ে থেমে বলল। বাড়ির বাইরে যেন পা না পড়ে, ছোট করে বলে রাখলাম। আমার কথার অবাধ্য হলে ফলাফল খুব খারাপ হবে। সুরেলার চোখ জল ভরা জেদি সুরে বলল। 100 বার বের হব, কি করবেন? 100 বার না, আমি একবারই ঠ্যাং ভেঙে বিছানায় বসিয়ে পালবো। নরিজ বেরিয়ে পড়ে। সুরেলা পিছনে কাট কাট গলেই জানায়। আমি বাড়িতে যাব। এটা নিশ্চয়ই চিড়িয়াখানা খান নয়? সুরেলার মাথায় বাজ পড়ল। বলে কি এ লোক ভুলে গেছি নাকি? সে বলল। আপনি পোলট্রি খাচ্ছেন কেন? নরিজ কদম থামায়। সুরেলার দিক সামলাতে না পেরে জ্বর পিঠে ধাক্কা খায়। নাকের ডগা শেষ। সে নাক ডলে ছলো ছলো চোখে যায়। নরিজ ঘুরে দাঁড়িয়ে খানিকটা রোড স্বরে বলল। মাথার কাপড় তুলে নিয়ে ভদ্র মহিলার মতো ঘরে যান। সুরেলা রাগে ক্ষোভে ধূপধাপ পা ফেলে চলে যায় ঘরের দিকে। নরিজ বিরক্ত মুখে তার গমন পথের দিকে তাকিয়ে ঘরে প্রবেশ না করা অব্দি সে সেখানে দাঁড়িয়ে থাক। দরজা বন্ধ হলে বা পাশে তাকায় রমজান মিয়া দাঁড়িয়ে, চোখে মুখে কুটিল হাসি। নরিজ তাকে অগ্রাহ্য করে পা বাড়ালো। রমজান মিয়া এগিয়ে আসেন তস্ত পায়ে। নরিজ না চাইতেও থামে। রমজান বাহাতে ঘাট ডলে বলল। ব্যাগপত্র নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল প্রাণপ্রিয় ভাতিজা? আপনাদের জন্য কবর করতে। নরিজের কথাই হু হা করে হাসিতে ফেটে পড়ল রমজান। নরিজ শান্ত গলায় বলল। যত হাসার হেসে নিন, যখন কান্নার পালা শুরু হবে হাসতে ভুলে যাবেন। রমজান মিয়া হাসি থামিয়ে বলেন। তা বললাম, কিন্তু তুমি আবারও ঘরে বউ রেখে হেরোয়ারি হচ্ছ। বলছি, সে রাতের কথা ভুলে গেলে? ভাবিজান কিন্তু প্রতিবারেই বাঁচতে আসবে না। কি জানি দেখা গেল ভাবিকেই খুঁজে পাওয়া গেল না। আবার ধরো ভাইজান ভাতিজির অতিরিক্ত চিন্তায় স্ট্রোক করে আল্লাহর দরবারে হাজিরও হলো। যা কিছু হতে পারে। নরিজ হুমকিতে ডরে না, হেসে উড়িয়ে দিয়ে বলল। আমার পরিবারের দিকে হাত বাড়ানোর সাহস আপনার নেই। আমি কিন্তু ভুলিনি। ভয়ে আপনি মাস তিনেক বাড়ি ফিরেননি। কি ভয়ে আপনার সিনাই? আপনার ভয় যায় যাচ্ছে, আর আমি শান্ত আছি মানে ভাববেন না পার পেয়ে গেছেন। এতগুলো টাকা হারানোর পর আমি তো ভেবেছি আপনিও হার্ট অ্যাটাক করবেন। আমি কাফনের কাপড় অবধি কিনে রেখেছি। রমজান মিয়ার চেহারার রং বিলীন হয়। নরিজ হাসল। ভাবছি টাকাগুলো দিয়ে হানিমুনে যাব। জাপানে যাওয়া আসার খরচ উঠে যাবে না? আর সোনার বারগুলো বেশ চকচকে। রমজান মিয়া রাগে কাঁপতে থাকে। তার এতদিনে মেহনত কতগুলো টাকাগুলো বাদ দিল 27টা স্বর্ণের বার। নরিজ মাহবুব খান বেরিয়ে পড়ে গন্তব্যস্থলে। সাথে রমজান আর বাপুও আছে। কিন্তু গায়ের পথ ছাড়তেই বুকটায় অদ্ভুত অস্থিরতা জেঁকে ধরে। মনটা কেমন হু ডাকে। এটা কি সাবান এনেছ? লাক্স সাবানের আমার গায়ে জার্স হয়। আমি ডাব সাবান ব্যবহার করি, শ্যাম্পু ও ডাব ব্যবহার করি। আর নারকেল তেল দিই না তো ডাবর আমলা দিই। ফেয়ার অ্যান্ড লাভলি স্কিনের ক্ষতি করে, আমি পন্ডস দিই। আর শান্ত অথচ ধারালো চাহনিতে থামতে বাধ্য হয় রূপসা।
সিনান সব কসমেটিক ব্যাগে ভরে নিয়ে বলল, টেবিলের উপর খাতা কলম আছে, লেখা দে, আমি এইগুলা মাইরে দিয়ে আসি। ভেবেছিল ঝাড়ি পড়বে, কিন্তু এ তো শান্ত সুর। রূপসা খুশি মনে সাই দিল। সিনান ব্যাগটা নিয়ে মায়ের হাতে দেয়। দেওয়ার সময় দোনো মনে ভোগে। মা যদি বলে বউ ব্যবহার করবে না বলে মাকে দিচ্ছিস, সিনান জীবনের সবচেয়ে বড় লজ্জায় পড়বে তখন। শান্তি বেগম লজ্জায় ফেলেন না, শুধু হেসে ব্যঙ্গ করলেন। চান্দের লাহান বউ পালনের শখ মিটছে। সিনান মাথা চুলকে হেসে প্রসঙ্গ বদলে পড়ল। খাইতে দে, কামে যামু। রসো বাপু, ভাত গরম কইরা দেই, ঠান্ডা ভাত খাইলে গতরে কাঁপুনি ধরবো। শান্তি বেগম ভাত গরম করতে চলে যান। সিনান ঘরে ফিরে যায়। রূপসার শোকেসের সাথে লাগাও আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে গোলাপি রঙের কাটিকিন, ছোট্ট পকেটে হাত পুড়ে এদিক ওদিক ঘুরে নিজেকে দেখছে। মিটিমিটি হাসছেও। সিনান কপালে ভাঁজ ফেলে পড়ল। রং ডং বাদ দিয়া মায়ের কামে হাত বাটা যা। রূপসা পিছু ফিরে ভুবন ভোলানো হাসি দিয়ে বলল, আমাকে সুন্দর লাগছে না? তুমি কিভাবে জানলে গোলাপি রং আমার পছন্দ? হুম হুম। অদ্ভুত ঢেউ খেলে যায় ভ্রু যুগলে। সিনান হাসল। 90% মেয়েদেরই গোলাপি রং পছন্দ, তাই আন্দাজে ঢিল ছুঁড়েছিল। ফকিরের নাম গানও হলো। তোর আগাগোড়া সবই আমার ছোটস্থ। রূপসা ঢের খুশি হলো। রাতে অনেক অভিমান জমলেও সকালে ঘুম ছাড়তেই এত এত উপহারে কিশোরীর অভিমান গলে পানি হয়ে গেছে। সে থ্রি পিস দুটো দেখিয়ে বলল, বিয়ের পর মেয়েরা শাড়ি পরে, সুর ভাবি যেন শাড়ি পরে, কি সুন্দর লাগে দেখতে, আমিও শাড়ি পরবো। তুমি এসব ফেরত দিয়ে আমার জন্য 10টা শাড়ি এনে দাও। সিনান অবাক হয়ে শুধালো, কয়টা? গুনে গুনে 10টা। আর হ্যাঁ, একটা লাল বেনারসিও আনবে। আমাদের বিয়ে তো হয়েই গেছে, কিন্তু আমি তো বউ সাজিনি। তুমি লাল শাড়ি এনো, আমি বউ সাজবো। সাথে আলতাও এনো, আমি আলতা পরে বউ সেজে ইয়া বড় ঘুমটা দিয়ে তোমার অপেক্ষায় থাকবো। আর বাড়ি ফিরে তুমি অনেক অবাক হবে। তোমার বুক ঢিপ ঢিপ করবে, তারপর ধীরে ধীরে এসে ঘুমটা তুলবে। আমি লজ্জা পাবো, আর থুতনি ধরে আমার লজ্জা মাখা মুখ উঁচিয়ে ধরে কপালে না না ঠোঁটে চুমু খাবে। ও হ্যাঁ, একটা লাল টকটকে লিপস্টিক এনো। আমি ঠোঁটে টকটকে লিপস্টিক পরবো, যেন চুমু খেলে তোমার ঠোঁটেও লাল হয়। তারপর থেমে গেল রূপসা। আদুরে ভঙ্গিতে চোখ পিটপিট করে। সিনান আগ্রহ নিয়ে শুধায়। তারপর কি? রূপসা দুহাতে মুখ ঢেকে বলল, তারপর কিছু না, আমার লজ্জা লাগে। সিনান মাথায় ঠাস করে লাগাই একটা, খ্যাক করে বলে, হাক না মেসল, তুই আর লজ্জা, আসমান আর জমিন, ভাবনার দুনিয়া থেকে বাইরে হইয়া যা, মায়ের সাথে কাম কর। রূপসা গাল ফুলিয়ে মাথা ডলে। রূপসা ধূপধাপ পা ফেলে দরজার দিকে কি মনে করে ফিরে আসে। খিটখিটে প্রাণীটির মুখোমুখি হয়ে দাঁড়ায়। পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে জ্যাকেটের কলার ধরে নিজ নাগালে নিয়ে আসে। টুপটুপ করে ওষ্টা ধরে দুটো চুমু দিয়ে দৌড়ে পালায়। সিনান ক্ষণিকের জন্য জ্ঞান শূন্যতায় ভুগে। কি সাহস এই মেয়ে! অবশ্য সাহস না থাকলে কি আর বাড়ি থেকে পালিয়ে তার কাছে আসতে পারত? সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আয়নায় শিওর চোখে চোখ পড়তেই লজ্জে মুখ লাল হয়ে আসে। আশ্চর্য, সে ছেলে মানুষ হয়েও লজ্জে লাল হচ্ছে। আর ওই 2 দিনের মায়া দিন দুপুরে তার ইজ্জতের উপর হানা দেয়। না, একটা ভিত করতে হচ্ছে। কামধাম শান্তি বেগম একাই করছেন। রূপসা শান্তি বেগমের শিওরে বসে থাকে শুধু। সিনানকে ঘর থেকে বেরোতে দেখে পেঁয়াজ ছিলতে শুরু করে। শান্তি বেগম খেয়াল করে মুখ বাঁকালেন। কি ধরিবাজ এই মেয়ে! খালি বসায় রাখবি না, তোর খেদমত করার লাইগাই তারে আনছি। কাম দাম শিখাবি, তারপর বৈশা বৈশা খালি তারে হুকুম দিবি। তেরিং বেরিং করলে আমারে কবি, তারপর দেখা নিব। আমার সংসারে খাইটটা খাইতে হইব। সিনান রাগ ঢাক রাখল না। রূপসা গায়ে মাখে না হম্বি তম্বি। তবে শান্তি বেগম বেশ খুশি হন। তিনি বাটি ঠেলে দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কাটতে দেন রূপসাকে। পেঁয়াজ ছিলতেই রূপসার চোখে পানি, নাকের পানি একাকার। কাটবে কখন? 3 ফালি দিয়ে পেঁয়াজ কুচি করে। শান্তি বেগম দেখিয়ে দিলেও পারে না, তিনি নিজেই কাটবেন। সিনান বাধা দেয়। রূপসা না করলে শিখবো কেমনে? ওই করুক। আনারি হাতে পেঁয়াজ কুচি করে। মরিচ হাতে নিয়ে বলে, হাত জ্বলবে তো। থাক, আমি কাজ। ছেলের রাগের চাহনিতে থামতে বাধ্য হন।
রূপসা কাচুমাচু মুখে মরিচ কুচি কুচি করে। সিনান পাশে পিড়িতে বসে পাহারা দেয়। মরিচ কাটা হলে সিনান মাকে উঠতে বলে। শান্তি বেগম উঠলেন না, ছেলের মনোভাব বুঝে বলেন, হ্যাঁ দিন পড়তে নিছিল ভুইলা গেছস, থাক না আমি করতেছি তো কোনো। সিনান তিরিক্ত করলো না, তবে ছেড়েও দিল না। রূপসাকে বলল, বিউটিফুলে বের করমু, তুই গোয়ালঘর ঝাঁটা দিয়া গোবর ঘুটে দিবি, জলদি আয়। সিনান গোয়াল ঘরের দিকে চলে যায়। রূপসা কাতর চোখে শাশুড়ির দিকে তাকায়। তার চাহনির অর্থ এবারও বাঁচিয়ে দিন না। শান্তি বেগম বাঁচালেন না, কদিন বাঁচবেন? ছেলেকে যে হারে হারে চেনা, ছেলের উপর রাগ হয়। রাতে কত করে বোঝালো নতুন বউ একটু নরম আচরণ করতে, কিন্তু ছেলে তো ছেলেই। সিনানের ডাক ভেসে আসে। রূপসা নাখুশ চিত্রে গোয়াল ঘরে গেল। সিনান তার হাতে নারিকেলের শলার ঝাঁটা ধরিয়ে দেয়। রূপসা কাঁদো কাঁদো মুখে ঝাড় দেয়। গোবরের গন্ধে পেট গুড়গুড় করে। 2-3 বাড়ি দিয়েই বেরিয়ে আসে, গড়গড়িয়ে বমি করে ভাসিয়ে দেয়। আল্লাহ পাকের নীলা খেলা দেখো। এক পাড়া পড়শি বাড়িতে ঠিক একই মুহূর্তে পা ফেলেছিল। নতুন বউকে বমি করতে দেখে টিপ্পুনি কাটতে ভুললেন না। হ্যাঁ এলো, শিনবো বাড়িতে আসতে না আসতেই সুখবর আসলো নাকি? সিনান লেবুর পাতা ডোলে রূপসা নাকে চেপে ধরে পাড়াপড়শি চাচির উদ্দেশ্যে বলল, কাল দেখতাম রাস্তার ধারে বৈশা পোয়াতিগল্লাহান ওয়াক ওয়াক করতেছস, ওই বুড়া কালে সুখবর দিতেছস নাকি? মহিলা একদমটি দাঁড়ালো না, মুখে আঁচল গুজে পালে। তবে প্রতিমধ্যে যারা নজর কাড়ে তাদের কাছে রটিয়ে যায় স্নানের বউ পোয়াতি। সিনান বাহু ধরে দাঁড় করে রূপসাকে, কুলকুচি করতে বলে কল চাপে। মুখটা তার থমথমে। রূপসা ভয় পেল বই কি, নিশ্চয়ই এখন খোঁজাখুঁজি করবে। রূপসা কুলকুচি করে আবারও গোয়াল ঘরে যায়। ওনা নাকে মুখে গুজে ঝাড় দিতে শুরু করে। সিনান এসে ঝাঁটা কেড়ে নেয়। ফিতেবিহীন জুতো দিয়ে টোপার গোবর তুলে নিজেই ঘর ঝাড় দেওয়া শুরু করে। আপন মনে বকে, এইসব নবাবী স্বভাব বদলাইতে হইব। আমি তো সহ্য করবো না, ছোট মানুষ বইলা ছাইরাও দিব না। গরিবের সাথে পীড়িত করার সাহস রাখলে গরিবের সাংসারিক কাজ করারও সাহস পালা উচিত। রূপসা নাকে মুখে কাপড় গুজে দাঁড়িয়ে থাকে, টলমল চোখে বলল, শুধু শুধু বকো আমাকে, আমি এসব পারি নাকি? তুমি একটা কাজের মহিলা রেখে দাও। তোরে কিসের জন্য আনছি তাইলে? রূপসা আহত চোখে বলল, আমি কি কাজের মহিলা? তুই ঘরের বউ, আর ঘরের বউ মানে মেলা দায়িত্ব। মায়ের একটাই পোলা আমি, আমার বউরে নিয়ে তার আশা আকাঙ্ক্ষা থাকবার পারে, আর 4-5টা শাশুড়ির মতো তারও মন চাইব বেটার বউয়ের খাতির যত্ন নিতে। আমি বলেছি করব না। আমি আগে কখনো বাড়ির কাজ ছাড়ো নিজের কাজ অবধি হাত দিইনি। আগে দিস নাই, কিন্তু এখন দিতে হইব। নিজের কাজের সাথে মায়ের কাজে সাহায্য করা লাগবো। তোরে বলি নাই এখন সব কর, আস্তে ধীরে শিখে নিবি। মা মানা করলেও হাতে আরন্তি খাটবি। শান্ত গলায় বোঝাই স্নান। রূপসা নাক টেনে বলল, হুম। স্নান নিমিষেই গোয়ালঘর ঝকঝকে করে ফেলে। দরজায় দণ্ডায়মান রূপসার কাছে এসে বলল, 2 দিনে শুকায় গেছস, গরিবের ভাত মুখে রুচি হয় না? না কলে কথা খোঁচাখুচি করো কেন? সব সময় ভালো লাগে না। রাগ দেখিয়ে চলে যায় রূপসা। সিনান হাসে তার রাগে, গুনগুনিয়ে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। খাওয়া দাওয়া সেরে প্রফুল্ল চিত্রে কাজে যায়। রূপসা আবারও অভিমান পুষে নেয়। সিন ভাই তার ধরা ছোঁয়ার বাইরে, তাকে বোঝার ক্ষমতা তার কখনোই হয়ে উঠবে না। কেন যে সে এই লোকটা যেন এত পাগল সে নিজেও জানে না। সে শুধু জানে সিন ভাইকে তার লাগবে, তাই সে সিন ভাইয়ের বউ। সূর্যি মামা পশ্চিম দিগন্তে হেলে পড়তে সিনান সালেহ বাড়ি ফেরে, হাতে অনেকগুলো ব্যাগ। শান্তি বেগম তখন বাড়ি ছিলেন না, পাশের বাড়ি গালগপ্প করতে বেরিয়েছেন। রূপসা ঘরে শুয়েছিল, তার এই কাজ শুয়ে বসে থাকা। বাড়ির জন্য মন খারাপ করে কাঁদা। সিনানের হাড্ডিসারে সাইকেলে ক্রিং ক্রিং ডাকে দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে রূপসা। সিনান কোনা চোখে তার পা থেকে মাথা অবধি দেখে নেয়। মায়ের মলিন শাড়ি অঙ্গে পেঁচিয়েছে। শাড়ির অবস্থা খুব নাজুক, তবে মাথায় ঘুমটা ঠিকঠাক। না চাইতেও সিনান হাসলো। পাগলে একটা বিড়বিড় করে সিনান তার হাতে ব্যাগগুলো ধরিয়ে দেয়। তোর আবদার। রূপসা সবগুলো ব্যাগের ভার বহন করতে অক্ষম। সিনান সাহায্য করে তাকে। আলনায় ঝুলন্ত গামছা লুঙ্গি নিয়ে ঘর ছাড়ে গোসল করার উদ্দেশ্যে। হাটের ভিড় ভাট্টায় এ শীত গত ঘেমে দুর্গন্ধ ছড়াচ্ছে।
অথচ তার ঘরে আসমানের চান। রূপসা দুহাতে মুখ চেপে দাঁড়িয়ে অতি বিস্ময়ে ফিট খাবার জোগাড়। সে তো এমনিতেই বলেছিল, কিন্তু কে জানতো খিটখিটে প্রাণীটি সত্যি 10-10টা শাড়ি আনবে। যদিও লাল বেনারসি আনেনি, তবে তার ভর্তি লিখে দেওয়া জিনিসপত্র, তেল, স্নো, সাবান, শ্যাম্পু সহ আরও নানান কসমেটিক। রূপসা ক্ষুদ্র হাট অ্যাটাক করে বসে। সত্যি সিনভাই এনেছে নাকি সে দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখছে? সিনভাইয়ের মতো কিপটুসি প্রাণী এটা করতে পায় না, কখনো না। সে নিজ হাতে চিমটি কাটলো, স্বপ্ন ভাঙলো না। তার মানে সত্যি। রূপসা দিন দুনিয়া ভুলে চাপা আনন্দ প্রকাশ করতে চেঁচিয়ে ওঠে, এলোমেলো হাত ছুঁড়ে নাচতে শুরু করে দেয়। খুশি তার বাদ ভাঙ্গা। এত খুশি লাগছে কেন? এই সেই সিনভাই যাকে সে ভালোবাসে, রাগ দেখাবে, ধমকাবে, কষ্ট দিবে, সাথে এত খুশি দিবে। এত খুশির জন্য সে সিনভাইয়ের সমস্ত রাগ গোস্বা শরবতের মতো গিলে খাবে। রূপসা নাচানাচি বাদ দিয়ে গতরে শাশুড়ির শাড়ি খুলে ফেলে। বিছানায় শাড়ি বেঁধে সাজানো 10-10টা শাড়ির মধ্যে কালো রঙের তাঁতের শাড়ির ভাঁজ খোলে। মা বলে তার ফর্সা গতরে কালো রং বেশি ফুটে। সিনান গায়ে ভেজা গামছা চালনা করে ঘরে প্রবেশ করে। শীতে দাঁতে দাঁত লেগে ঠকঠক করে শব্দ করছে, কিন্তু ঘরে গরম হলে সিনান সালের শীত নিভে যায়। পায়ের তালু থেকে মাথার চান্তি অবধি গরম হয়ে যায়। সেদিন রাতের এক ঝলক তার সত্যকে ক্ষণিকের জন্য নাড়িয়ে দিয়েছিল। আজ তো মাথা খারাপ হবার উপক্রম। চোখ দুটো বেইমানি করতে চাইছে, তবে সিনান চালের এক খেকিতে নিয়ন্ত্রণে আসে। সে সপ্তপনে ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু ভাগ্য বুঝি সহই হলো না। পাগলিটা দেখে নিয়েছে, আর কি পরিমাণ পাকনি যে কিঞ্চিত লজ্জাও মুখাবরণে ছুঁয়ে দিতে পায়নি। সিনান চালের তো নিজের উপরই ধিক্ষার জন্মায়। পুরুষ মানুষ হয়ে সে লজ্জায় চুবুথুবু। আর এই কিশোরীকে দেখো। রূপসা সিনানকে দেখে কোমরে পেঁচানো শাড়ি খুলে এগিয়ে আসে। গতরে তার নতুন ব্লাউজ পেটিকোট, যা শাশুড়ি আজকেই বানিয়ে দিয়েছে। রূপসা হাত ধরে টেনে নিয়ে আসে স্নানকে, বাচ্চাদের মতো আবদার জুড়ে। দেখো না, শাড়ি পরতেই পারছি না। মা যেমন করে পরাতো তেমন করেই চেষ্টা করছি, তবুও হচ্ছে না। তুমি একটু পরিয়ে দাও না। সিনান ঘাড় টোলে, ইচ্ছে তো করছে তুলে দুটো আছাড় দিতে। বেশরম কোথাকার। সে নিজেকে সংযত রেখে বলল, আমি ওসব পারি না, আমার গায়ে কাপড় জড়াই নেই, চোখে লাগে। রূপসা চোখ পিটপিট করে বলল। তুমি না খালি গায়ে, কই আমার তো চোখে লাগছে না। সিনানের কান দুটোই ধোয়া বেরোয়। গলায় পেঁচানো গামছা চাদরের মতো পেঁচিয়ে নিয়ে গতর ঢাকে। চোখ রাঙিয়ে দুর্বল গলায় ধমক দেয়। হোপ সেরি, আমি আর তুই এক? মেসল হইছস লজ্জা পাইতি না? কি বেশরম! তোর মতো বেলাস মাইয়া আমি দুইটা দেখি নাই। সি 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 সি। রূপসা রাগে না, বরঞ্চ দাঁত কপাটি দেখিয়ে দাঁতে নখ ঘুরতে ঘুরতে বলল, না, তুমি তো আমার বর, আর বরের সামনে কিসের লাজ? এই পাকনা মেয়ের সাথে স্নান পেরে উঠবে না। সে দুহাত জোর করে অসহায় কণ্ঠে বলল, তোর পায়ে পড়ি শালির বোন, অনুরোধ, গায়ে কাপড় জড়া। লজ্জায় আমি তাকাতেই পারছি না। রূপসা মুখ বাঁকিয়ে কাপড় টেনে গায়ে জড়ায়। স্নান আটকে রাখা শ্বাস ফেলতে না ফেলতেই রূপসা পারমাণবিক বোমা ফালায়। তুমি এত লজ্জা পেলে বাবা কি করে হবে? এ তো বিশাল বড় মুসিবত। সিনান সহ্য করতে পারল না, ঘাড় ঠেসে ধরে পিঠে ধাম ধাম দুটো কিল বসিয়ে দেয়। রূপসা পিঠ বাঁকিয়ে নিমিশে হু হু করে কেঁদে দিল। মারলে কেন তুমি আমায়? আমার বুঝি লাগে না? সিনান আরো দুটো লাগায়। রূপসা ব্যথত চোখে তাকিয়ে। সিনান আবারও হাত তুলে, কিন্তু মারতে পারে না। গাল চেপে কপালে, ঠোঁট ছুঁয়ে বুকে চেপে ধরে। বিড়বিড় করে বলে, তুই আমারে পাগল বানায় ছাড়বি রে দুলালি। রূপসা প্রতিক্রিয়াহীন কাঠ হয়ে পড়ে রয়। হিসকি তোলা দোন, শরীর কাঁপছে। সদ্য গোসল সেরে আসা ঠান্ডা গতরে কিশোরী তনুর উষ্ণ পরশ গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে যেন। সহ্য করার মতো না। স্নান দূরে সরিয়ে দেয়। ঘর ছাড়ার জন্য পা বাড়ালো, ছাড়তে পারে না। প্রথমবার বেকাবু হয় মন। হলো সে আবৃত শক্ত মনটা দুমড়ে মুছে পড়ে কিশোরীর পদযুগলে। মাথা চুলকে হাসলো স্নান, বিড়ালের মতো মিউ করে বলে, কারিসটা পাগলি, আয় তোরে সোহাগ করি। রূপসা হাসে না, ফুটি পুঁতে দাঁড়িয়ে আছে যেন। স্নান আগাই শিমুল তুলোর মতো পশমি গাল দুটোই পরম যতনে আজলই ভরে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। খুব সাবধানে, খুব যতনে, খুব আদরে। ব্যথা না পায় তার আদরের দুলালি। রেবেকা বানু চিন্তিত বদনে সুরেলার শিওরে বসে। হাত খালি নেই, জলপট্টি দিচ্ছেন।
পুত্রবধূর কপালে মাঝে মাঝে চিন্তিত হয়ে বলেন। সুরেলা বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? মাথা নাড়ে, ডাকতে হবে না। রেবেকা বানু জলপট্টি দেওয়া বাদ দিল। হাতে পায়ে তালুতে তেল ঘষিয়ে দিয়ে বলল, কিছু খাবি? ঝাল দিয়ে খাসির মাংস কষিয়ে আনি। গরম ভাত দিয়ে খাসনি, সকাল থেকে কিছুই খাসনি। খেতে ইচ্ছে করছে না, বমি পাচ্ছে। বমির কথা শুনে রেবেকা বানুর মনে ভিন্ন কিছু উদয় হয়। তিনি চাপিয়ে না রেখে বলেন, শেষ মাসিক কবে হয়েছে? জ্বরের আদোহস খুইয়ে ফেলা সুরেলা হাসল। বমি হলেই বাচ্চার প্রসঙ্গ কেন আসে বলুন তো? যা বলছি তার জবাব দে। তেমন কিছুই না। রেবেকা বানু বলেন, তেমন কিছু হলে ভালো হতো। বাড়ির এই সন্নিকটে সুখবর পেলে সবার মনটাই ভালো হতো। রিজের আব্বা সবচেয়ে বেশি খুশি হতো। সুরেলা মলিন হাসল। এর মধ্যে নোমান মাহবুব ভেতরে প্রবেশ করেন, সাথে এক মহিলা ডাক্তার। সুরেলা অবাকি হয়। মহিলা ডাক্তার সুরেলাকে চেক আপ করে ওষুধপত্র লিখে দিয়ে যান। নোমান মাহবুব তৎক্ষণাৎ ওষুধ আনিয়ে নেয়। রেবেকা বানু বিরক্ত মুখে বলেন, খালি পেটে ওষুধ খেয়ে মরবে? সকাল থেকে না খাওয়া, 1 গ্লাস দুধ খেয়েছিল, তাও বমি করে বের করে দিয়েছে। সুরেলা শাশুড়ির কথায় তীব্র প্রতিবাদ জানালো। মুখটা তেতো হয়ে আছে, কিছুই খেতে ইচ্ছে করছে না। জোর করে খেলেও সব বেরিয়ে আসে। এখানে আমার কি দোষ আব্বা? নোমান মাহবুব ঈষৎ হাসলেন। সুরেলার কপালে হাত রেখে বললেন, কি খেতে মন চাইছে আমাকে বলো মা, আমি আনার ব্যবস্থা করছি। সুরেলা চোখ চিকচিক করে উঠল। কপালে শ্বশুরমশাইয়ের হাতে স্নেহের ছোঁয়াটুকু সুরেলার মনে অনেকটা দাগ কাটে। ছোট থেকে কত জোরে দেহে আস্থানা গেড়েছে। বাবা নামক প্রাণীটি ফিরে ফুচ্ছি অবধি দেয়নি। কপাল ছুঁয়ে জ্বর ঠাউর করা থেকে ওষুধ কেনা তো দূরের কথা, সেখানে এই ভদ্রলোক তো অনেক কিছুই করলো যা সুরেলা কখনো আশা করেনি। সেদিন কড়াকড়ি গলায় যখন বলল এ বাড়িতে থাকতে হলে সিন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, সেদিন ভদ্রলোকের উপর খুব ক্ষোভ জন্মেছিল। সেই ক্ষোভ বুঝি আজ বিলীন হলো। সুরেলার খেতে ইচ্ছে না করলেও স্নেহময়ী সুযোগ হাতছাড়া করলো না। সে বলল, টক দিয়ে মংলাই। নোমান মাহবুব হেসে বলেন, 10 মিনিট অপেক্ষা করো, আমি নিজে গিয়ে আনছি বাজার থেকে। আনাসনের হোটেলের মোগলাই খেতে সুস্বাদু হয়। রেবেকা বানু বলেন, আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি, আপনার যাওয়ার দরকার নেই। আমি আনছি রেবু, তুমি মেয়েটার পাশেই বসে থাকো, জ্বর অনেক বেশি। বলে নোমান মাহবুব চলে যান। সুরেলার চোখে পানি বাঁধ ভাঙে। রেবেকা বানু একটু বিচলিত হন, আবারও জলপট্টি দেওয়া শুরু করেন। যখন তুই আমার মাথা ব্যথার কারণ ছিলি, তখন আমি রিজের আব্বার কাছে তোর ভর্তা পাকাতাম। ভদ্রলোক কিছু বলতেন না। তারপর একদিন বললে মেয়েটা খারাপ না, ভালোই, খুব দায়িত্বশীল। তারপর একদিন বলল আমি একবার তার চায়ের প্রশংসা করেছিলাম, এখন সে আমাকে দেখলেই চা বিস্কিট নিয়ে হাজির হয়। তারপর একদিন তোর বানানো শুটকি ভর্তা ওনার ভালো লেগেছিল, ঘরে এসে অনেক প্রশংসা করেছিলেন। আমি তখন শুনতাম আর জ্বলতাম। এরপর উনি প্রায়শই তোর কথা বলতো। সুরেলা টলমল চোখে শুনে যায়। রেবেকা বানু ছেলের বইয়ে কানিস বেয়ে গড়িয়ে পড়া নোনা জল মুছে দিয়ে বলেন, সেদিন সিন নাকি হুমকি দিয়েছিল রিজকে উল্টোপাল্টা করবে, তাই রেগে তোকেও কথা বলেছিল। পরে নিজে অনুশোচনায় পড়ছিল, ভয় পেয়েছিল ছেলে তার বউ নিয়ে আলাদা না হয়ে যায়। এমনিতেই রিজ প্রায়শই বলে তোকে নিয়ে ঢাকা যাবে, তাই আমাকে বলে কি না, রেবু তোমার বয়স হয়েছে, কতদিন সামলাবে, চাবির গোছা মেয়েটাকে দিয়ে এসো। তিনি বলেছিলেন বলে দিয়েছিলাম, নয়তো বুড়ো হলেও দিতাম না। সুরেলার মাথা ফাঁকা ফাঁকা লাগে, যন্ত্রণে ছটফট করে, অনুতাপের গ্লাসে মন ভরে ওঠে। বদলোক তার জন্য কতটা ভাবেন, আর সুরেলা তাদের কত বড় ধোঁকা দিল। ভরা মজলিসে তাদের সম্মান ধূলিসাৎ করে দিল। তাদের সম্মান তার নিজেরও সম্মান। সে এই বাড়ির বড় বউ, বাড়ির সম্মান তারও সমান। কিন্তু সে কি করলো? কিন্তু এমনটা না করলে যে ওনারা রূপসার সাথে হৃদয় নামক ছেলেটা নিকা পরিয়ে দিত। এর জন্য যতটা কুটিলতার আশ্রয় নিতে হয় নিত।
সুলা নিজ কানে শুনেছে, তাই তো রূপসাকে সাহায্য করেছে, তার ভাইয়ের জন্য করেছে সব। সুরেলা আর ভাববে না, যা হবার হয়ে গেছে বলে আর ফিরে আসবে না। তবে তার ভয়, ওনারা যদি কোনোদিন জানতে পারে রূপসাকে সে পালাতে সাহায্য করেছে, তাহলে কি হবে? সুরেলা আবারও ছটফট করে। রেবেকা বানু উদ্বিগ্ন হন, হাতে পায়ে তালুতে আবারও তেল ঘষেন, গালে চাপদ মেরে নরম সুরে ডাকেন। সুরেলা শুনতে পাই, কিন্তু সাড়া দেওয়ার শক্তি নেই তার মাঝে। জ্বরের ঘরে বেহুশ হয়ে বেশ সময় পড়ে রয় দুর্বল সুরেলা। আবারও ডাক্তার আসে, ক্যানুলার সাহায্যে স্যালাইন দেওয়া বেশ সময় পর নিভু নিভু চোখ খুলো। রেবেকা বানু উঠে বসিয়ে দেন। জোর করে 2 লোকমা ভাত ও তেঁতুলের টকে মোংলাই চুবিয়ে খাইয়ে ওষুধ খাওয়ান। সুরেলা ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে ফোনের ভাইব্রেশনে। পাশে তাকাতে ঘুমন্ত শাশুড়ির নজর আটকায়। সুরেলার বেশ ভালো লাগে। মন বলে, দেখ তুই ভুল, এই সংসারে তোকে ভালোবাসার মানুষও আছে। সুরেলা অন্ধকারে ফোন খুঁজে বের করে। লাট সাহেব নামে সংরক্ষণকৃত নাম্বার থেকে 88টা মিসড কল। সুরেলা ফিরতি কল দিবে, তার আগে ভূমিকম্পের মতো ফোনটা কেঁপে ওঠে। সুরেলা রিসিভ করে কানে যাবে। ওপাশ থেকেও সারা শব্দ নেই, শুধু কারোর শ্বাস প্রশ্বাসের আওয়াজ। সুরেলাও কিছু বলে না। একসময় হার মেনে ওপাশের ব্যক্তি প্রশ্ন ছুড়ে,